আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। সাটা ভাঙা মার দেওয়ার কেন প্রয়োজন পড়লো? আর সত্যি কি উনি এই ক্ষমতা রাখেন? আর সত্যি কি ওনার সঙ্গে মুসলমানরা নামবে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে? অহেতুক মুসলমানদের কেন জড়ালেন? আপনার কি করার আছে আপনি করুন। এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি উনি ওই যে বললেন না আমি লাখো লাখো মুসলমানকে নিয়ে নেমে যাব, এবং তারপরে মারাত্মক কথা যে আমি সাটা ভাঙা এমন মার দেব যে বিজেপির ঝান্ডা তোলার লোক থাকবে না। তো এইটা একটা মানে বোকা লোকও বুঝে যাবে বিজেপির ঝান্ডা ধরার লোকদের মারবে তারা কারা, বিজেপির ঝান্ডা ধরার লোকগুলো কারা হতে পারে? এই হিন্দুত্ববাদী সরকারের হিন্দু সম্প্রদায়ের। এইটা বলার কেন প্রয়োজন পড়লো? আমার তো এটা পুরো অপ্রাসঙ্গিক, জোর জবরদস্তি এরকম একটা বোম বাস্টিং করে এখন পুরো মিডিয়ায় হুলুস তুলুস চতুর্দিকে। দেখুন এখন পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর থেকে সবথেকে বড় ইস্যু কি? হকার উচ্ছেদ, রেলওয়ের কলোনি উচ্ছেদ, রাস্তাঘাটের ফুটপাত উচ্ছেদ। এই যে উচ্ছেদে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা চলে গেছে। তারপরে মিড ডে মিলের ব্যাপারটা যখন ইসকনকে দিয়ে দেওয়া হয়েছে, যে আশাকর্মীরা রাঁধুনির কাজ করতো অল্প পয়সায়, তাদের জীবন জীবিকা গেল তছনছ হয়ে। ইমাম মসজিদ পুরোহিতদের ভাতা চলে গেছে, তাদের একটা আর্থিক সংকটও এসছে। এই যে পুরো পশ্চিমবাংলায় সংকটই সংকট, এইগুলো তো সমস্যা। এরপর যেমন গুন্ডা দমন বিল এসলো, এরপর এখন ইউসিসি আসবে, তার ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে। তারপরে আপনার ওবিসির নতুন আইন আসলো, তাতে ওবিসির নতুন আইন যে ছাঁটাই হলো তাতে 17 জায়গায় 7% সংরক্ষণ হলো, এবং তাতে পুরনো তালিকা থেকে 77টা মুসলিম গোষ্ঠীর নাম বাদ গেল। এইসব নিয়ে কিন্তু হুমায়ুন কবির সাহেব কোনো আলোচনা করছেন না, বরঞ্চ গুন্ডা দমন যে আইন এসছে তাতে ইনি খোলাখুলি সমর্থন করেছেন। গুন্ডা দমনের জন্য মুখ্যমন্ত্রী যা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবেন সেইটা আমি সমর্থন করছি। আমার মনে হয় উনি পড়েও দেখেননি গুন্ডা দমন আইনে কি আছে। একটা মানুষকে 1 বছর এসপির নির্দেশে আটক করে রাখা যাবে, আদালতে প্রডিউস করতে হবে না। আর একটা গুন্ডা ক্রিমিনাল ভালো সাধু কে কি তার অধিকার আছে বিচার পাওয়ার। অতএব পুলিশ তাকে ধরবে, আদালতে প্রডিউস করবে, তারপরে তার মেডিকেল হবে, তারপরে কোনো শারীরিক নির্যাতন হয়েছে কিনা। আমাদের দেশে কাস্টোডিয়াল ডেথ প্রচুর বেড়ে গেছে। তারপরে পুলিশের হাতে যদি 1 বছর একটা লোক থাকে, তার অপরাধ না জেনেই যদি তাকে 1 বছর আটকে রাখে, তাহলে এখানে এই আইনের মিসইউজ হবে। আর যারা আন্দোলনকারী যেমন উমর খালিদের আমরা দেখছি, সার্জিল ইমামের কেস দেখছি, এরকম আরও প্রচুর মানুষকে ইউএপিএতে আটকে রাখা হয়েছে। এবারে তো ইউএপিএতে ছিল কি 6 মাস পর্যন্ত সে অ্যাপিলে যেতে পারবে না, এটা তারও ডাবল 1 বছরে যেতে পারবে না। এই আইনটাকে হুমায়ুন কবির সাহেব সমর্থন দিয়েছেন, পূর্ণ সমর্থন। কেন দিলেন, কী ভেবে দিলেন, কার স্বার্থে দিলেন জানি না, কিন্তু এই যে হাঙ্গামা পুরো করে রেখেছেন, মিডিয়াতে হাঙ্গামা। এবারে ওনার পাল্টায় যেমন বিজেপি নেতারা বলছে, সাধারণ হিন্দুরা বলছে, যেমন ধরুন বিজেপি আরএসএসের কর্মীরা বলছে, মহিলা বলছে, তারা যে এই হুমায়ুনের বিরুদ্ধে বলছে, এতে এই যে একটা হিন্দু মুসলমান একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। আমি এর মাধ্যমে উনি কোন ইস্যুটাকে তুলে ধরতে চাইলেন? সাটা ভাঙা মার দেওয়ার কেন প্রয়োজন পড়লো? আর সত্যি কি উনি এই ক্ষমতা রাখেন? আর সত্যি কি ওনার সঙ্গে মুসলমানরা নামবে হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ে? অহেতুক মুসলমানদের কেন জড়ালেন? আপনার কি করার আছে আপনি করুন। আপনার যদি কিছু মনে হয় আপনার কিছু করবেন, আপনার কিছু লাভ আছে আপনি করুন। আপনার যদি কিছু মনে হয় আপনার কিছু করবেন, আপনার কিছু লাভ আছে আপনি করুন। তো এই যে হচ্ছে, আমি পুরো বিষয়টাকে অপ্রাসঙ্গিক মনে করছি। এইটা করে মিডিয়ায় হাই হল্লগোল করে পুরো পশ্চিমবাংলার যে মূল সমস্যা সেইগুলো থেকে নজর সরিয়ে কি না হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হবে কি না, ওনাকে নোটিশ করা হয়েছে বিধানসভায়, যে ভৎসনা মুখ্যমন্ত্রী করলেন, তাতে একটা বড় সম্প্রদায়ের মানুষ খুশি হলো। আবার আমরা হিউমিলিয়েট হলাম যে একজন মুসলিম এমএলএ এমন একটা কথা বলেছে যাকে পুরো বিধানসভায় সকলের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে লেফট অ্যান্ড রাইট ধোলাই দেওয়া হচ্ছে। কিন্তু সেখানে হুমায়ুন কবির সাহেব একটু টু শব্দটি করেননি। তিনি আত্মপক্ষ সমর্থনে ডিফেন্ড করতে পারতেন, তিনি যদি নির্দোষ থাকেন। তাহলে এই কাজ করে উনি মুসলমানদের ভোট নিয়ে
উনি মুসলমানদের নেতা, মুসলমানদের কোন কথাটা উনি বিধানসভায় ঠিকমতো তুলে ধরেছেন, উনি এইখানে এসে আমাদের মাথাটা হ্যাট করলেন, যাকে মুখ্যমন্ত্রী লেফট অ্যান্ড রাইট দিলেন, এবং উনি সেখানে যুক্তি দাঁড় করাচ্ছেন। দিলীপ ঘোষ যখন বলে পাকিস্তানে নামাজ পড়তে হলে পাকিস্তানে যাও, তখন তাকে কেউ কিছু বলে না। কে বলে না? আমি বলেছি, অনেকে বলেছে, বামফ্রন্টের নেতারা বলেছে, সাধারণ কর্মীরা, সমাজকর্মীরা বলেছে, কেউ তাকে সমর্থন করেনি। কিন্তু যদি দিলীপ ঘোষ অন্যায় কাজ করে, তাই বলে কি আপনি ভুল ভাল কথা বলা লাইসেন্স পেয়ে যায়? আপনি ওটা দিয়ে যুক্তি দিয়ে বলতে পারেননি, ও বলে, ওকে কিছু বলে না, তাহলে আমাকে কেন বলছে? হ্যাঁ, ওর বিরুদ্ধেও বলা হচ্ছে এটা বিজেপির সরকার, বিজেপির লোকরা তার সুবিধা নিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী পক্ষপাতমূলক কাজ করছেন। কিন্তু তার মানে এই তো নয় যে আমি একটা অন্যায় কথা বলে সমাজের পরিবেশ নষ্ট করব, এবং তাতে পুরো সমাজের উপরে প্রভাব পড়ছে। একটা হিন্দু মুসলমানের রেষারেষির ব্যাপার আসছে, এ ওকে মারবে, ও ওকে মারবে, যেটা একেবারে আকাঙ্ক্ষিত নয়। না, জিহাদিদের তো সরকার নেই। এটা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সরকার গঠনেরই প্রক্রিয়া আছে। না এখানে কোনো সনাতনী সরকার আছে, না কোনো হিন্দুত্ববাদী সরকার আছে। যে সরকার আসুক তাকে সংবিধান মেনে, আইন মেনে চলতে হবে। আর তা না হলে মানুষ আপনাকে সুযোগ দিয়েছে বা আপনি সুযোগ ম্যানেজ করেছেন, সময় আসলে মানুষ কিন্তু যেভাবে তৃণমূলকে বিদায় করেছে বাবা আপনাকে বিদায় করবে। আপনি তো চিরস্থায়ী নন, আইনের ঊর্ধ্বে নন। অতএব আপনি বলছেন জিহাদি নয়, তো জিহাদি বলতে কী বোঝাচ্ছেন? জিহাদি বলতে কী বোঝাচ্ছেন? মুসলমানদের সরকার ভারতবর্ষে কখনো ছিল? এর আগের সরকারটা কি জেহাদিদের ছিল? মুসলমানদের সরকার ছিল? কংগ্রেস কি মুসলমানদের সরকার ছিল? এরা ফালতু কথা বলে। তো এদের সরকার আসায় কি হয়েছে বলেন তো? হিন্দুরা তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের কাজ হচ্ছে মন্দিরের টাকাগুলো লুট করা। যে মন্দিরের খবর আসছে সব টাকা এরা লুট করে নিয়েছে। তা ভগবানকে যারা লুটে নিচ্ছে, তো এইটা কি সনাতনী সরকারের চরিত্র? মুসলমানদের কখনোই কোনো সরকার হয়নি, মুসলমানদের কোনো মুখ্যমন্ত্রী হয়নি, মুসলমানের কোনো প্রধানমন্ত্রী হয়নি। এর মাঝখানে আপনারা জিহাদি সরকার দেখতে পাচ্ছেন। আর আপনাদের যদি সনাতনী সরকার হয়, আপনাদের সনাতনী সরকারের আন্ডারে মন্দিরগুলো লুট হচ্ছে কেন? ভগবানগুলো কেন লুট হয়ে যাচ্ছে? মানুষ তো লুটছেই। যেখানে ভগবান সুরক্ষিত নয় সেখানে মানুষের কি হবে? অতএব মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথাগুলো মানে একেবারেই গ্রহণযোগ্য নয়, আপত্তিকর কথা। এবং উনি যে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, এটা মনে হয় এখনও উনি বুঝে উঠতে পারেননি যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব কী। তাড়াতাড়ি বুঝে যাবেন। আর সেটা মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ সেটা করছে, এবং পুলিশ আইন অনুযায়ী চলবে। হুমায়ুন কবিরও আইনের পথে, আইনের আশ্রয় নেবে, আদালতে যাবে, তার সম্মুখীন হবে। কিন্তু যেটা আপত্তিকর, মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করলেন যে ওইখানে যারা ওই সভা আয়োজন করেছিল তাদেরকে আগে তুলব। একটা রাজনৈতিক দল, একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল যাদের দুটো এমএলএ আছে, তারা একটা সভা করতেই পারে, সেটা কোনো অবৈধ কাজ না। তারা তার অনুমতি নিয়ে সভা করেছে, এবং সেখানে হুমায়ুন কবির কি মন্তব্য করবেন, কি বক্তব্য দেবেন, তার দলের নিচের দলের কর্মীরা তো জানে না। এবার তিনি যদি কোনো আপত্তিকর কথা বলেন, তার উপরে আপনার আইনের ধারা লাগু হবে। কিন্তু আপনি যদি বলেন তার দলের ওইখানে যারা অর্গানাইজার তাদের তুলে আনবো, তাদেরকে আগে ভিতরে করব, এইটা ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এইটা আপনি মুখ্যমন্ত্রী হিসাবে এই কাজটা করতে পারেন না। এটা পক্ষপাতমূলক এবং রাজনৈতিক আগ্রাসন হচ্ছে, যে ওর রাজনৈতিক নেটওয়ার্কে আমি ভেঙে দেবো, তার জন্য ওর নিচের তলার কর্মীদেরকে তুলে নিয়ে যাব, আদালতে প্রডিউস করব, এবং ওর দলের কর্মীদের মধ্যে আতঙ্কর সৃষ্টি করব। এখানে কিন্তু মুখ্যমন্ত্রী আইনের অপব্যবহার করছেন। দেখেন, এই অধিবেশনে একটা বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে সংখ্যালঘুদের বাজেট 5,600 থেকে 3,000-এ আনা হয়েছে, মানে 2,000 আনা হয়েছে। ওটা অর্ধেকেরও নিচে চলে গেছে। 61% কার্টেল করা হয়েছে। এতে চরিত্র বোঝা যাচ্ছে এদের কাছে জনকল্যাণ আপনি আশা করতে পারেন না। এরা বড় বড় প্রজেক্ট ঘোষণা দেবে, এই প্রজেক্টগুলো কবে হবে, এর বাস্তবায়ন কবে হবে। যেমন অন্নপূর্ণা যোজনার উপরেও একটা ঘোষণা দিয়ে দিল, কিন্তু বাস্তবিক কতদিনে কার কাছে টাকাটা গিয়ে পৌঁছাবে? যেমন প্রায় বলেছিল কি 79 লক্ষ মহিলা নাকি টাকা পেয়ে গেছে, কিন্তু সমাজে খোঁজ নিয়ে দেখা গেছে কোনো পাড়ায় কেউই পায়নি। অতএব এটা মিথ্যাবাদী সরকার, মানে সনাতনী বলে অ্যাকচুয়ালি সনাতনকে বদনাম এরা করছে। এটা লুটেরার সরকার। অতএব এদের কাছ থেকে জনকল্যাণ আশা করা যায় না। এরা শিল্পপতিদের বন্ধু, শিল্পের নামে
উন্নয়নের নামে অনেক কিছু করবে, কিন্তু তার কোথাও ছিটেফোঁটা ভাগিদার গরিব মানুষ হবে না, সাধারণ মানুষ তার সুবিধা পাবে না। ইউসিসিটা একেবারে মুসলিম সমাজকে টার্গেট করে আনা হয়েছে। প্রথম যে কথাটা ওরা বলছে এক দেশ এক আইন, তাহলে আদিবাসীদের ওখান থেকে বাদ দেওয়া হয়েছে কেন? তারা কি এই দেশের মধ্যে পড়ে না? তাহলে এক আইনে তারা আসবে না কেন? আসলে এরা মুসলিমদের টার্গেট করতে যাচ্ছে। মুসলিমদের বিবাহ কি করে হবে, তালাক কি করে হবে, সম্পত্তির ভাগ কি করে হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো। আরে চুরি ডাকাতি করলে তো একই শাস্তি, রেপ করলে একই শাস্তি, ফৌজদারি আইনে সবাই একই শাস্তি। এবারে যেগুলো পার্সোনাল ল, হিন্দুদের কিছু পার্সোনাল ল আছে, মুসলিমদের আছে, কিছু জৈনদের আছে, কিছু আদিবাসীদের আছে। তো সংবিধানে পার্সোনাল লর প্রভিশন এই জন্যে দিয়েছে, প্রত্যেকের ধর্ম, কৃষ্টি, কালচার, বিশ্বাস আলাদা আছে, সেইটাকে আপনি কি করে এক করবেন? হিন্দু মতে তো মুসলমানদের বিয়ে হবে না, না ইসলামিক তরিকা মেনে হিন্দুদের বিয়ে হবে। তো পদ্ধতি কোনটা হবে? সম্পত্তি ভাগ, একসময় হিন্দুদের মেয়েরা সম্পত্তিতে অধিকার পেত না, তারপরেও এখন বলেছে ছেলে মেয়ে সমান পাবে। এখন মুসলমানদের হয়েছে কি, ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বা মেয়ে যা পাবে ছেলে তার ডাবল পাবে। তার একটা সিস্টেম চলে আসছে এত বছরের পুরনো, আপনি সেইটাকে এখন ভাঙবেন, ঠিক আছে? তো কোনটা অ্যাকসেপ্ট হবে, কোনটা রিজেক্ট হবে? তো এইগুলো অ্যাকচুয়ালি কোনো প্রসঙ্গ না, এইগুলো দেশের উন্নয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা লোকের ব্যক্তিগত সম্পত্তি কী করে হবে, কে কীভাবে বিয়ে করবে, বউকে কী করে রাখবে, তার ভরণ পোষণ কী দেবে। যেমন ইসলামিক শরিয়া অনুযায়ী 1400 বছর পুরনো আমাদের বিবাহের নিয়ম হচ্ছে কি, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মত নিয়ে তাদের সম্মতি নিয়ে বিয়ে হবে, তারপরে সেটা লিখিত হবে, তাতে তাদের সাক্ষী থাকবে, তারা সই করবে, যেটাকে কাবিলনামা বলা হয়, এবং সেখানে দেনমোহর থাকবে, মেয়েটার আর্থিক সুরক্ষার কথাও সেখানে ভাবা হয়েছে। তো এত সুন্দর নিয়ম থাকতে এবারে আপনি কোন নিয়মটাকে সকলের জন্য লাগু করবেন? এটা অ্যাকচুয়ালি বদমাইশি ছাড়া কিছু না। আর যে ধুঁয়ো তলা হচ্ছে যে 4টে বিয়ে করতে দেওয়া হবে না, তো 4টে বিয়ে কারা করে? আমি তো দেখিনি 4টে বিয়ে করে। আর একাধিক বিয়ে কারা বেশি করে? আপনি খোঁজ নিয়ে দেখবেন মুসলমানরাই একাধিক বিয়ে করে না। অতএব এগুলো অ্যাকচুয়ালি মূল প্রসঙ্গ, এই যে দেশে লুট চলছে, লুটের থেকে, বঞ্চনা থেকে দেশের মানুষ গরিব হচ্ছে। শিক্ষা খাতে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে, স্বাস্থ্য খাতে খরচ কমিয়ে দেওয়া হচ্ছে, মানুষের লেবার অ্যাক্ট ফিনিশ করে মানুষকে কৃতদাস বানানো হয়েছে। কৃষি আইনের উপরে আপনারা ওই আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, তাদের ওখানকার ফসল এইখানে চলবে, আমার কৃষকরা আরও বেশি বেশি করে আত্মহত্যা করবে। অতএব আপনাদের মূল সমস্যার উপরে কোনো পরিকল্পনা নেই। দেশের মানুষের জীবনযাত্রার মান, নারী সুরক্ষা কিছুই নেই। এখনও বিশুদ্ধ পানীয় জল পায় যায় না, রাস্তাঘাট ঠিক নেই, যোগাযোগ ব্যবস্থা ঠিক নেই। আপনারা চলে এসছেন ইউসিসি করবেন, এক দেশ এক আইন। তাহলে এক দেশ এক আইন হলে আদিবাসীরা বাদ গেল কেন? আসলে মুসলমানরাই টার্গেট, এটা হচ্ছে ব্যাপার। এবং সেটাও স্পেসিফিকলি মানুষকে, মানে হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতায় মাতিয়ে রাখা। মানে এই যে লুট হচ্ছে, এখন তো লুট মানে ভগবানও বাদ যাচ্ছে না লুটের তালিকা থেকে, অতএব সেইটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই বদমাইশিগুলো করছে। গুন্ডা দমন আইন আনছে, গুন্ডা সিস্টেম তৈরি করে। আপনি তো পরিষ্কার বুঝতে পারছেন, এই যে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে, এতদিন তারা রাজার মতো ছিল, পুলিশ তাদের কিছু করতো না, সরকার এবং পুলিশের সমর্থন নিয়েই এরা মানুষের উপর লুট চালাতো। তাহলে সরকার যদি ক্রিমিনালদের সমর্থন দেওয়া বন্ধ করে দেয়, আইনের শাসন যদি শক্তিশালী করে, দেশে যথেষ্ট আইন আছে, চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মার্ডার, কারাপশন, সব কিছুর জন্য অনেক এজেন্সি আছে, আদালত আছে। তো এরপর যদি সরকারি গুন্ডা তৈরি করে, আবার বলছি আমরা গুন্ডা দমন আইন আনবো, মানে ওই বিরোধীদের জেলে পুরে দমন করার। প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে। নিয়ম ছিল গ্রেপ্তার করলে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে, তার মেডিকেল হবে যাতে তার উপরে কোনো অত্যাচার হয়েছে কিনা, তার স্বাস্থ্যের অবস্থা কি সেটা জানার জন্য। অতএব প্রত্যেকের বিচার পাওয়ার অধিকার আছে। এখন আপনি যদি বলেন আমি 1 বছর তাকে বিনা বিচারে পুলিশ তাকে তুলে রেখে দেবে, কাস্টাডিয়াল ডেথ প্রচুর বেড়ে গেছে, তাহলে এদের কথা কে শুনবে? সে যদি নিরপরাধ হয় 1 বছর তার জীবনের কে ফিরিয়ে দেবে? ইউএপিএ আইনে 6 মাস পর্যন্ত নাকি অ্যাপিলে যেতে পারবে না, এখানে তো 1 বছর যেতে পারবে না। ইউএপিএ থেকেও কড়া আইন হচ্ছে, কাদের জন্য হচ্ছে, কাদের উপরে লাগু হবে? মানে মুখ্যমন্ত্রীর ইচ্ছায় লাগু হবে, মুখ্যমন্ত্রী যাকে বলে দেবে এসপি তাকে তুলে নেবে। তো এইটা সামাজিক বৈষম্য বাড়াবে,
এবং রাজনৈতিক প্রতিহিংসা বাড়বে। এতে কোনো চোর গুন্ডা বদমাইশ ধরা পড়বে না। যারা রাজনৈতিক প্রতিপক্ষ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তাদেরই কণ্ঠরোধ করার জন্য মিডিয়া, এদেরকে আটকানোর জন্য এই আইন আনা হচ্ছে এবং এটা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক হবে। অযোধ্যার যে রাম মন্দির করেছে তার রাস্তা করার জন্য, করিডোর করার জন্য কয়েকশো মন্দির, ছোট বড় কয়েকশো মন্দির ওরা ভেঙেছে। অর্থাৎ মন্দির একটা শিল্প, মন্দির একটা রাজনৈতিক উপাদান। যে মন্দির, রাম মন্দিরকে কেন্দ্র করে দেশে বিজেপির উত্থান, সরকার গঠন, হিন্দুত্ববাদ সবই হলো, সেই রামকেই এরা লুণ্ঠন করে নিল। আপনারা দেখছেন, কেউ বলছে 200 কোটি, কেউ 2000 কোটি, কেউ বলছে 3,500 কোটি টাকার। আবার মথুরা কি নাস আছে, সেখানেও বিশাল সোনাদানা তছরূপ। এখন লিস্ট বেরোচ্ছে, আমার মনে হয় প্রতিটা মন্দিরের লুট চলছে। তো যারা ভগবানকে লুণ্ঠন করে তারা কি খুব মন্দিরকে ভালোবাসে? মন্দির একটা রাজনৈতিক টুল, রাজনৈতিক হাতিয়ার। প্রয়োজন হলে বানাবে, প্রয়োজন হলে ভেঙে দেবে। ওদের স্বার্থে যদি, পথে যদি মন্দির কাটা হয়, মসজিদ কাটা হয়, গুরুদুয়ারা, গির্জা যাই হোক, ওরা উড়িয়ে দেবে। এটা মানুষ বুঝবে, দেরিতে হলেও বুঝবে। আসলে বহুদিনের অহংকার, তো ক্ষমতা চলে গেছে, এখনো বুঝতে পারছে না। আমিও আপত্তি জানাবো, ওই টিপু সুলতানের পাশের যে জায়গাটা, ভিক্টোরিয়া হাউসের সামনে যে জায়গাটা দখল করে ওটা প্রতি বছর হয়, ওটা কারোরই ওখানে সভা করার জায়গা না। এখন বর্তমান সরকার বলছে রাস্তাঘাট বন্ধ করে নামাজ হবে না, কারণ গাড়ি চলাচল আর পথচারীদের নাকি অসুবিধা হয়। তাহলে রাস্তার উপরে কোনো কিছুই হওয়া উচিত না, কোনো রাজনৈতিক দলেরই সভা উচিত না। এখনও পশ্চিমবাংলায় প্রচুর বড় বড় মাঠ আছে, সেই মাঠগুলোতে সভা করুক, উৎসব করুক, যা পারে করুক। হ্যাঁ, আমার মনে হয় না তৃণমূল বলে না, কারোরই ওই রাস্তার মাঝখানে এই সভা করা উচিত। এটা তো সময় বলবে। এটা নিয়ে আগাম বিশেষ কোনো মন্তব্য করে লাভ নেই। যারা যার মতো কথা বলে, হ্যাঁ, তো সভাটা করতে দিক। সভা করলেই বোঝা যাবে যে সেখানে চেয়ার ফাঁকা থাকছে নাকি ভিড় উপচে পড়ছে, বোঝা যাবে। তামান্নার তো দেখেছি গ্রেপ্তারি হয়েছে, সেখানে নাকি 22 জন না 24 জনের তালিকায় নাম ছিল। আগেই অলরেডি 10-12 জনকে গ্রেপ্তার করেছিল, বাকি ভিন রাজ্য থেকেও একজনকে তুলে এনেছে। ভালো পদক্ষেপ। তদন্ত হোক, বিচার হোক, অপরাধী শাস্তি পাক। কিন্তু বোমা কজন ছুঁড়েছিল? 22 জন বোমা ছুঁড়েছিল, কটা বোমা ছোড়া হয়েছিল? তো এগুলো আদালত বিচার করবে, কারা শাস্তিযোগ্য অপরাধ করেছে, কি কারা করেনি, বা কারা সঙ্গে ছিল, সেটা আদালতের বিচার্য, আলাদা করুক। কিন্তু আনিস খানের বাবাও বিষয়টাও নিয়ে, মীনাক্ষী গেছিলেন, সিপিএম নেত্রী, তো আনিস খানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমি শুনিনি। আর এখানে তো আরজি করের কেস নিয়ে ভিকটিমের মা এখন হাপিত্যেশ করছেন, হতাশ হচ্ছেন যে বিচার এগোচ্ছে না, শাস্তি হচ্ছে না, কিছুই হচ্ছে না, প্রকৃত বিচার পাচ্ছেন না। এবারে যিনি বিচার পাওয়ার জন্যে বিজেপিতে গেছিলেন, তার উপলব্ধি হবে যে সত্যি বিজেপিতে বিচার পাওয়া যায় কি যায় না। হ্যাঁ, তো সময় কথা বলবে। কিন্তু ওই কটা পুলিশ কর্তাকে উনি সাসপেন্ড করেছেন, এগুলো অ্যাকশন ঠিক আছে। পুলিশের কি সাসপেন্ড হয়ে যাবে নাকি, চাকরি চলে যাবে নাকি? আবার একটা নতুন জায়গায় পোস্টিং হবে, চাকরি তো গেল না। তো সাসপেন্ড হওয়াটা কি কোনো শাস্তি নাকি? এগুলো একটা ডিপার্টমেন্টাল প্রসিজিওর। কিন্তু তিলোত্তমার বিচার হওয়া উচিত, অপরাধীর শাস্তি হওয়া উচিত। অনেক বড় বড় মাথা, আমরা মনে করি বহু মানুষ ওর মধ্যে জড়িত আছে, এবং শুভেন্দুবাবু যদি সদিচ্ছা থাকে, যেহেতু তারই দলের নেত্রী তিলোত্তমার মা, অভয়ার মা, অতএব সে যদি বিচার না পায়, এটা খুব দুর্ভাগ্যজনক হবে।